আজ আমি তোমাদের জ্ঞানচক্ষু গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি তোমাদের যে আলোচনাটা করেছি গল্পটিকে নিয়ে, সে আলোচনায় আমরা দেখলাম যে তপন সত্যিকারের একজন মেসোমশাই লেখককে দেখে হতবাক এবং সে ভাবল যে লেখক কিন্তু মানুষের সত্যি মানুষের মতোই হয়, আর পাঁচটা মানুষ সাধারণ মানুষের মতো। তিনি অন্য কোনো গ্রহের বা অন্য কোনো অদ্ভুত কোনো জীব নয়। তো তপন একটা লেখা লিখেছে, সেই লেখাটাকে তার মেসোমশাই পত্রিকা ছাপানোর প্রতিশ্রুতি দেয়। এরপরে দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। বিকেলবেলায় সবাই মিলে যখন চা খাচ্ছে সেই সময় তপনের গল্পের প্রসঙ্গটা আসে আর সবাই তপনের গল্প শুনে হাসে। তপন যেহেতু একটা বাচ্চা ছেলে, সে নিজের চেষ্টা একটু লিখেছে, কিন্তু তার লেখাটাকে নিয়ে রীতিমতো একটা পরিহাস হচ্ছে। কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে। তপনের হাত আছে বলতে এখানে কোন হাতের কথা বলা হয়েছে? কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা নয়, কিন্তু তপন যে লিখতে পারে, তপনের লেখার যে একটা কৌশল আছে, কায়দা আছে, সে কথাটা এখানে মেসো সবার সামনে উপস্থাপন করতে চাইছে। যেহেতু বাচ্চা ছেলে তপনের, লেখা নিয়ে সবাই ঠাট্টা তামাশায় ব্যস্ত। চোখও আছে, চোখ মানে দেখার একটা কায়দা, অদ্ভুত দৃষ্টিভঙ্গি। আমরা যখন কোনো কিছু লিখতে যাই তার আগে কিন্তু আমাদের সেই বিষয় নিয়ে নিতান্তই ভীষণভাবে চিন্তা করতে হয় এবং আমাদের অন্তরের দৃষ্টিশক্তি জাগরণ ঘটাতে হয়, না হলে কিন্তু কোনো লেখা কখনোই সুন্দরভাবে সম্পন্ন হয় না। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানির গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলাই নিয়ে বসে। তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা ভালো, ওর হবে। অর্থাৎ ছোট ছোট সাধারণ বাচ্চারা যে সমস্ত টপিক নিয়ে লেখে, সেগুলো নিয়ে না লিখে শুধুমাত্র তপন তার প্রথম দিনে স্কুলের ভর্তি হওয়ার অভিজ্ঞতা নিয়ে লিখেছে। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। লেখা শুধু লিখলেই হয় না, সেটার জন্য ভীষণভাবে চিন্তা করতে হয়, কারণ যে কোনো কারোর লেখা কিন্তু তার চিন্তা শক্তির প্রকাশ পাওয়া যায়। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, মানে তপন এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকাচ্ছে, সে যেন অন্যমনস্ক হয়ে গেছে। তারপর ছুটি ফুরলে মেসো গল্প নিয়েই চলে গেলেন। ছুটি ফুরিয়ে গেছে মেসোর কলেজের। তো তপনের সেই গল্পটি নিয়ে গেছে সন্ধ্যাতারা পত্রিকা ছাপানোর জন্য। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কৃতার্থ বলা হচ্ছে কেন? কারণ তপন ভীষণভাবে কৃতজ্ঞ মেসোমশাইয়ের প্রতি, যে এতদিন সে ভাবতো যে লেখকরা হয়তো সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু আজ যখন সে সত্যিকারের লেখকের পরিচয় পেল, যে লেখকরা মানুষের মতোই, তখন তার নিজেরও কিন্তু লেখক হওয়ার ইচ্ছে জাগলো মনে মনে। সে বাচ্চা হলেও কী হবে, তার মনের যে প্রবল ইচ্ছা, প্রবল চিন্তা, যে সে কিছু করে দেখাবে, সে কিছু লিখে দেখাবে এবং তার লেখাগুলো আর পাঁচটা মানুষ জানবে, পড়বে, বুঝবে, এই ব্যাপারটাই কিন্তু তপন ছোট্ট হলেও তার শিশু মনে চিন্তাটা বারবার আসে। তা আর এই কাজটাকে বাস্তবায়িত করার দায়িত্ব নিয়েছে তার নতুন মেসোমশাই। ঠিক এই কারণেই তপন তার মেসোমশাইয়ের প্রতি কৃতজ্ঞ, কৃতার্থ, তার প্রতি নিতান্তই একটা কৃতজ্ঞতা বশত হয়ে সে বসে বসে দিন গুনছে। কিসের জন্য দিন গুনছে? সে কবে তার লেখাটি পত্রিকায় বেরোবে, এই কথাটাই ভাবছে তপন দিনরাত। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। দেখো, কাজে গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না যে সেটা এমন সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা, তবে নতুন মেসোকে দেখে সেটা জানলো। তবে আর কে পায় তপনকে? মানে তপন ছোট থেকে অনেক গল্প শুনেছে, গল্প দেখে বড় হয়েছে, গল্প পড়েছে, তো সে কখনোই ভাবেনি যে এই সমস্ত গল্প একটা মানুষ লিখতে পারে। যখন সে সেটা পুরোপুরি বুঝে নিল, তখন তপনকে আটকানো কিন্তু একদমই অসম্ভব। এরপর তপন শুধু লিখতেই থাকবে আর লিখতেই থাকবে। দুপুরবেলা সবাই তখন নিথর। তখন আস্তে আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ের বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমার বিশ্বাস করবে না কিনা জানি না, একাশনে বসে লিখেও ফেললো আস্তে একটা গল্প।
তার মানে আমরা কিন্তু কেউই বিশ্বাস করতে পারবো না দুপুরবেলা যখন সবাই নিথর মানে স্থির ঘুমে অচেতন রেস্ট করছে বিশ্রাম করছে, তখন তার হোম টাস্কের খাতা নিয়ে সে একটা একাসনে বসে অর্থাৎ একভাবে বসে কোনো রকমভাবে না উঠে একটা আস্ত গল্প লিখে ফেললো। বিয়ের বাড়ি হলেও কিন্তু মা তার হোম টাস্কের খাতা স্কুলের খাতা পাঠিয়েছিল সঙ্গে। আমরা সকলেই জানি যে যখন ছোট ছিলাম তখন হয়তো তোমাদের সাথে এটা হয় যে অনুষ্ঠান বাড়িতে বা কোনো অকেশনে গেলে বা কারোর বাড়িতে গেলে ছুটির সময় বাবা মা কিন্তু বইপত্র দিতে ভোলেন না, কারণ যেখানেই যাও না কেন সেখানে কিন্তু টুকটাক পড়াশোনা করতেই হয়। লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। তপন কি এমন লিখলো যে তার গায়ে কাঁটা দিল এবং মাথার চুল খাড়া হয়ে উঠল? এ কী ব্যাপার? এ যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মা তপনকে এখন লেখক বলা চলে? তার মানে তপনকে কি এখন লেখক বলা যাবে? তপন কি সত্যিই লেখক? তপন যে এত সুন্দর একটা গল্প লিখছে, গাদা গাদা পেজের পর পেজ লিখে যাচ্ছে, এক নাগাড়ে বসে লিখছে, তার মানে কি তপন লেখক? এটা তার মনের মধ্যে হচ্ছে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকে বলে বসে, ছোটো মাসি আমি একটা গল্প লিখেছি। হঠাৎ করে তপন হুড়হুড় করে দুড়মুড় করে নিচে নেমে এসে বলল, ছোটো মাসি আমি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। ছোটো মাসি ওর থেকে 8 বছরের বড় এবং চিরকালেরই বন্ধু। মানে মাসি হলেও দুজনের বয়সটা যেহেতু খুব কাছাকাছি, তাই তারা বন্ধুত্বে তাদের সম্পর্ক। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে, তাই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে। সবার আগে, সর্বাগ্যে কথাটা অর্থ হচ্ছে সবার আগে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। মুরব্বি কথার অর্থ হচ্ছে যে মোড়ল বা প্রধানরা যেমন সব কিছু নিজের হাতে কন্ট্রোল করে, হেড যে মাথা হয়, সেরকমভাবে যেন সংসারের সব কিছু দায়িত্ব ছোটো মাসির ওপরই এসে পড়েছে। ছোটো মাসির কথাতেই সব কিছু হয়। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা এ তো বেশ লিখেছিস রে, কোন কান থেকে টুকলি সই করিসনি তো? কি কাণ্ড দেখো। তপন যেহেতু সুন্দরভাবে দুপুরবেলায় এক নাগাড়ে লিখলো, এটা কিন্তু লেখার পরে ছোটো মাসিকে আনন্দের সঙ্গে ঘটনাটা জানানোর পরে ছোটো মাসির মনে হয়েছে যে তপন কি সত্যিই লিখেছে, কোনো জায়গা থেকে নকল করেনি তো? টুকলি সই মানে হচ্ছে নকল, টুকলিফাই, নকল করেনি বা টুকলি করেনি তো? ছোটো মাসি ভালো হবে না বলছি। তপনও খুব চটে যাচ্ছে। সে নিজে কষ্ট করে চিন্তা করে নিজের শব্দ, নিজের বাক্য, নিজের সব কিছু দিয়ে অন্তরের দৃষ্টি দিয়ে সে লিখলো, অথচ সে লেখাটাকে নিয়ে ছোটো মাসি পরিহাস করছে। আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখায়, কিন্তু গেলেন তো গেলেনই। কোথায় গল্পের সে আরশার ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামা বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। অর্থাৎ সে যে গল্পটি লেখার পরে তার ছাপানোর কথা ছিল, তাই হাঁ করে তারপর যখন ছুটি শেষ হয়ে যায় হাঁ করে তপন বাড়িতে চলেও আসে। বাড়িতে চলে আসার পর সে ভাবে যে কবে আমার সে গল্পটি ছাপানো হবে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। কি কাণ্ড দেখো। এমনি তো বাচ্চারা কোনো কাজ করলে বা কোনো কিছু চেষ্টা করলে, কোনো কিছু শুরু করলে সেটার জন্য সবসময় তাকে উৎসাহিত করতে হয়, এনকারেজ করতে হয় এভরি মোমেন্ট, প্রত্যেকটা সময়ে। কখনো কিন্তু তাদেরকে অবহেলা বা হেলাছেদ্দা করা কিন্তু উচিত নয়। এতে কিন্তু তাদের বাচ্চার মনে একটা প্রভাব পড়তে পারে। কিন্তু এক্ষেত্রে দেখো কি হয়েছে, তপনকে সবাই বলছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, এবং উঠতে বসতে তাকে বলছে হ্যাঁ বাবা তোর হবে। এটা কিন্তু তার প্রতি কোনো সহানুভূতি দিয়ে নয়, তাকে ঠাট্টা পরিহাস করে। তবে এসব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। এক কথা যারা লিখতে ভালোবাসে তারা কিন্তু সব কিছু ভুলে শুধু লিখতেই থাকে। এই কারণেই কিন্তু লেখার জোরেই
সবাই কবি সাহিত্যিক কথাশিল্পী হয়ে ওঠে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, এমন সময় ঘটল সেই ঘটনা। ছুটি ফুরিয়ে গেছে এবং রীতিমতো ক্লাস শুরু হয়ে গেছে, তবুও কিন্তু তপনের সেই গল্পটি পত্রিকায় ছাপিয়ে মেসোমশাই এখনও নিয়ে আসেনি। তপন কিন্তু দিনের পর দিন ভাবছে, দিন গুনছে কবে সেই শুভক্ষণ আসবে। বিষণ্ণ মন নিয়ে প্রথম গল্পটি, অর্থাৎ প্রথম যে গল্প ছাদে বসে সে লিখে ফেলেছিল, সেই গল্পটা নিয়ে রীতিমতো সে আশা একদম ছেড়ে দিয়েছে। এবং বিষণ্ণ মন অর্থাৎ মনটা এত দুঃখী, এত খারাপ, এত হতাশ হয়ে গেছে যে হতাশ অবস্থায় সে বসে বসে দুঃখী মন নিয়ে বসে বসে চিন্তা করছে। ঠিক এমন সময় একটা ঘটনা ঘটল। কী ঘটনা? ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। হাতে একটা সন্ধ্যা তারা একটা সংখ্যা বেরিয়েছে, সেই সংখ্যায় লেখা পত্রিকা নিয়ে ছোট মাসি মেসো তাদের বাড়িতে বেড়াতে এলো। কেন? হেতু মানে হচ্ছে কারণ। কেন? কী কারণে? সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। মানে সে তপন মনে মনে ভাবছে, বুকটা ধড়পড় করছে যে সে যে স্বপ্নটা দেখেছিল সেটা কি সত্যি হতে চলেছে। তার বুকটা ধুরপুর ধুরপুর করে হিড়পিড় করছে, যেন তার মনে হচ্ছে যে এবার কি ঘটতে যাচ্ছে। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনে সবথেকে সুখের দিনটি এলো আজ। সবথেকে সুখের দিন বলা হচ্ছে কেন? কারণ তপন চেয়েছিল যে তার লেখাও কোনো পত্রিকায় বেরোক এবং তারও লেখক হিসেবে পরিচিতি হোক, সবাই তাকে লেখক হিসেবে জানুক। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? তাহলে তপনের পুরো নাম আমরা কি পেলাম? তপন কুমার রায়। সে ভাবছে যে তপন কুমার রায় অর্থাৎ তপনের লেখা গল্পটি সত্যি সত্যি সবার হাতে হাতে ঘুরবে। এমন কি হতে পারে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক শব্দটির অর্থ হচ্ছে যেটি লৌকিক নয়, যেটি আমাদের এই বিশ্বে ঘটে না, যেটা পারিপার্শ্বিক কোনো দিকে ঘটে না, যেটা পার্থিব নয়, সেটাই হচ্ছে অলৌকিক, অদ্ভুত এবং আধ্যাত্মিক। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রের নামও রয়েছে। প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। তাহলে তপনের গল্পের নাম হচ্ছে প্রথম দিন, অর্থাৎ প্রথম দিন সে যে স্কুলে যার অভিজ্ঞতা সেটা লিখেছিল, এবং তপনের পুরো নাম হচ্ছে শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকা ছাপা হয়েছে, ওর লেখক মেসোমশাই ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলে একবার করে চোখ বোলে আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে তা হোক, নতুন নতুন অমন হয়। অর্থাৎ মেসোমশাই প্রথমেই বলেছিল যে ভালোই লিখেছে, তবে একটু একটু শুধরে দিতে হবে, কারেকশন মানে একটু সংশোধন করতে হবে। তবে নেহাত কাঁচা তো, নেহাত কাঁচা কথাটা বলছে কেন? তপন নিতান্ত একটা বাচ্চা, তার লেখার বয়সই বা কতটুকু, তার চিন্তা শক্তি বা বয়স কতটুকু, তাই সে যা পেরেছে লিখেছিল, তো সেই লেখাটাকে একটু সংশোধন করলে ভালো হবে, এই উদ্দেশ্যেই কিন্তু মেসোমশাই তার লেখাটাকে নিয়ে ছাপাতে দেয়। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, ওটা ওই কারেকশানের কথা, অর্থাৎ ওই যে কারেকশান করেছে, সংশোধন করেছে, সেটাই কিন্তু গোটা বাড়িতে মুখ্য বিষয় হয়ে ওঠে, সেটাই প্রধান হয়ে ওঠে। সবার মুখে মুখে ওই কারেকশান, সংশোধন, শুধরে দেওয়া, এটাই বারবার ঘুরছে। আর তপন যে বহু কষ্টে নিজের ইচ্ছা শক্তি, চিন্তা শক্তিতে লিখেছে, সে লেখাটা রীতিমতো গৌণ বিষয় হয়ে পড়ল। বাবা বলেন, তাই, তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। কতটা মানে ঠিক কি বলবো, কতটা একটা ছেলেকে সে অবহেলা করছে, একটা বাচ্চাকে, যে সে ভাবছে যে তাই তো ভাবি, না হলে এরকম একটা লেখা যে কেউ লিখলো আর ছাপিয়ে দেওয়া হলো। মানে এই যে কথাটা, এই কথাটার মধ্যে তপনের প্রতি নিতান্ত একটা অবহেলা প্রকাশ পাচ্ছে। মেজবাবু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তাহলে একটা জিনিস দেখো, এই যে কথাগুলো বলছে, কথাগুলোর মধ্যে কিন্তু তপনের লেখাটা এখান থেকে পুরো সরে গেল, একদম তুচ্ছ বিষয় হয়ে গেল। আর প্রধান বিষয় কোনগুলো হচ্ছে?
যে তার মেসোমশাই ছিল বলে ছাপা হলো, মেসোমশাই ছিল বলেই কারেকশান হলো, এবং মেসোমশাই ছিল বলেই কিন্তু তপনের লেখাটা এভাবে সবার হাতে হাতে ঘুরছে। আর মেসোমশাই ছিল বলেই মেসোমশাই সংশোধন করে দিতে পেরেছে। তাহলে এগুলো হয়ে গেল প্রধান, আর তপন যেটা নিজের থেকে লিখলো সেটা হয়ে গেল অপ্রধান বা গৌণ। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা চা খায়। আত্মপ্রসাদের প্রসন্নতা, এখানে এই শব্দ দুটো কেন ব্যবহার হয়েছে? ছোটো মাসি ভাবছে যে যা করছে সবই তো আমার হাজব্যান্ড করেছে, মানে তার বর করেছে, তাই না? তাই সে নিজেকে অত্যন্ত অহংকারী, অত্যন্ত গর্বিত মনে করছে যে আমার জন্যই হলো, মানে আমার বরই হচ্ছে এমন মানুষ যে কিনা এভাবে লেখাটা ছাপিয়ে দিতে পারলো। আত্মতুষ্টি যে হাসি, যে আনন্দ, সেটা নিয়ে সে বসে বসে কী করছে? ডিম ভাজা চা খাচ্ছে, মিশে শুধু কফি খাচ্ছে। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মিশর মহত্বের কথা। উনি নিজে না নিয়ে দিলে কি সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়েছ? তো দেখো, এই একই কথা কিন্তু বারবার আসছে যে শুধুমাত্র তপনের লেখাটা মেসোমশাইয়ের জন্যই ছাপানো হয়েছে, না হলে তপন যদি নিজে যেত তাহলে কিন্তু তার লেখাটা ছুঁয়েও দেখা হতো না। তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, তপন একটা বাচ্চা মনে যে লেখাটা লিখলো সেটা কিন্তু কদর কেউ করলো না, তার প্রশংসা কিন্তু কেউ করলো না, কেউ বুঝতে চাইলো না যে তপন কোন মন নিয়ে কিভাবে একটা লেখা লিখেছে। এখানে বাকি যে জিনিসগুলো ফুটে উঠছে সেটা হচ্ছে মেসোমশাইয়ের জন্য সন্ধ্যাতারার সম্পাদকেরা লেখাটা নিতে বাধ্য হয়েছে। তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। এতদিন তো তপন এই জন্যই অপেক্ষায় বসেছিল যে কবে তার লেখাটা ছাপানো হবে, কবে সেই বিশেষ দিনটা আসবে, কবে সে আনন্দের দিনটা আসবে। কিন্তু সত্যি সত্যি আজকে যখন সে দিনটা চলে আসলো, তখন কিন্তু তপনের মনের মধ্যে সে আনন্দটা হচ্ছে না। এবং সে আনন্দ না হওয়ার পেছনে অনেক কারণ আছে, কারণ সবাই সেই তপনের মেসোমশাইকে নিয়েই কিন্তু আলোচনাটায় ব্যস্ত হয়ে গেল, যে সমস্ত কিছুর জন্য একমাত্র যদি কারোর জন্য হয় সেটা হচ্ছে তপনের মেসোমশাই। আর এখানে তপনের যে গল্প, নিজের লেখা গল্প, সেটা একদম তুচ্ছ বিষয় হয়ে, একটা সামান্য বিষয় হয়ে দাঁড়ালো। এরপরে অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি, বাবা তোর পেটে পেটে এত। মা বলছে যে তপন তুই এক কাজ কর, অনেক হলো, তুই নিজের এবার মুখে গল্পটা পড়, আমরা সবাই শুনি। তোর পেটে পেটে এত, মানে তোর পেটে পেটে এত বুদ্ধি, তুই এরকম লিখতে পারিস। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কে সে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকরা, তপনের অপরিচিত। কি অবস্থা যে তপন যে লেখাটা লিখে দিয়েছিল সেই লেখাটা কিন্তু তার মেসোমশাই কারেকশান করার নামে, সংশোধন করার নামে পুরোটাই পাল্টে দিয়েছে। সে লেখার মধ্যে কোনো হরফ, কোনো বর্ণ, অক্ষর, বাক্য, শব্দ কোনোটাই তপনের আর নেই। তপনের লেখার বিন্দুমাত্র ছিটেফোঁটা নেই, পুরোটাই সংশোধন করার নামে একদম চেঞ্জ, যার জন্য তপন ভাবছে যে প্রত্যেকটা লাইন নতুন, আনকরা, মানে নতুনভাবে আনা হয়েছে, নবীকরণ হয়েছে, তপনের সম্পূর্ণ অপরিচিত। সত্যি এই লেখাগুলো কিন্তু তপনের পরিচিত হওয়ারই কথা নয়। এর মধ্যে তপন কোথা? তপন কই? তপনের চিন্তার প্রকাশ সে পাচ্ছে না। তপনের যে ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি, তার বুদ্ধিমত্তার পরিচয়, এগুলো কিন্তু সে লেখার মধ্যে নেই। তপনের স্পর্শ সে লেখার মধ্যে নেই। তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন। তপনের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সংশোধন করে নিজেই লিখে দিয়েছে নতুন করে, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। সত্যিই তাই, তপনের মেসোমশাই একজন লেখক, তার লেখার ছাঁদই আলাদা, লেখার শব্দবন্ধ আলাদা, পুরো পাকা হাতে তিনি লেখেন। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। তিনি তপন এসে কাঁচা লেখায় ছাপাবেন বলেছিলেন, আর একটু একটু ভুলভ্রান্তি থাকলে সেটা শুধরে দেবেন, তাই বলে পুরো লেখাটাকেই তিনি কারেকশন করতে এভাবে পারেন না। তপন আর পড়তে পারে না, তপনের প্রচণ্ড কষ্ট হয়, তার গলা ভারী হয়ে আসে, সে ভীষণ মুচড়ে পড়ে, বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়, কী রে,
তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। অর্থাৎ যখন কেউ হাঁটতে চলতে পারে না তখন আমরা বলি যে পাটা হয়তো ভারী হয়ে গেছে, চলতে পারছে না। এক্ষেত্রে এই বাক্যটার প্রয়োগ হয়েছে এ কারণেই যে তপন পড়তে পড়তে হঠাৎ থেমে যায়। তপনের মনের মধ্যে, তপনের মাথার মধ্যে অনেক চিন্তা ঘুরপাক খেতে শুরু করে। সবাই শুনতে চাইছে, তো পড়ছিস না নাকি? অতি আহ্লাদে বাক্য ভরে গেল মানে মুখের শব্দ বাক্যকে হরণ করে ফেললো, হারিয়ে গেল। না হলে এত আনন্দে কি তুই পড়তে পারছিস না? হলোটা কি? তুই পড়, সবাই জিজ্ঞাসা করছে। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর মনে হয় আজ যেন তার জীবনের সব থেকে দুঃখের দিন। কতখানি দুঃখের কষ্টের দেখো, আজ যেন তার সব থেকে দুঃখের দিন। কেন তা জানি না। তখন যে দিনটা তার জীবনের সব থেকে বড়, সব থেকে সুখের, সব থেকে বিশেষ দিন হওয়ার কথা ছিল, আহ্লাদের দিন হওয়ার কথা ছিল, আনন্দের দিন হওয়ার কথা ছিল, সে দিনটা কিন্তু তপনের সব থেকে দুঃখের দিনে পরিণত হলো শুধুমাত্র তার মেসোমশাইয়ের কারণে। এই দিনটাই কিন্তু মেসোমশাইয়ের কারণে সুখের হওয়ার কথা ছিল, কিন্তু এই দিনটাই মেসোমশাইয়ের কারণে দুঃখের দিনে পরিণত হলো, শুধুমাত্র পুরো গল্পটি পাল্টে দেওয়ার জন্য, পুরো গল্পটির পরিবর্তন ঘটিয়ে দেওয়ার জন্য। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্প মানে প্রতিশ্রুতিবদ্ধ হয় নিজের কাছে। কি প্রতিশ্রুতিবদ্ধ হয়? যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, ছাপা হোক না হোক, না হয় না হোক। ঠিকই তো, তার মনে, সে বাচ্চা হলেও কি হবে, তার মনের মধ্যে কিন্তু চিন্তা ঘুরপাক খাচ্ছে, তার জ্ঞানচক্ষু খুলে যাচ্ছে। সে ভাবছে যে এরপর থেকে লেখার পরে সে লেখা সে নিজে নিয়ে যাবে। যদিও সে লেখা সংবাদপত্রে বা পত্রিকার সম্পাদকরা ছুঁয়ে দেখুক আর না দেখুক, তবু সে কাউকে লেখা ছাপাতে দেবে না। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। এই যে কথাটা, অমুক মানে যেমন এবার ছাপিয়ে দিয়েছে মেসোমশাই, তাই কোনোবার যেন তাকে শুনতে না হয় যে কেউ ছাপিয়ে দিয়েছে এবং তার গল্প কারেকশন করে পুরোপুরি পাল্টে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। এই যে কথাগুলো তপন ভাবছে, তপন মনে মনে চিন্তা করছে, এটা নিতান্তই কিন্তু শুধুমাত্র বাচ্চা বলে নয়, তার বাচ্চা মনের মধ্যে এই যে চিন্তার প্রকাশ, এই চিন্তার প্রকাশটা কিন্তু অসাধারণ। এই চিন্তাটাই অনেক বড় মানুষেরও অনেক সময় থাকে না। সবাই নিজেই সুযোগ খোঁজে যে কে তার লেখা ছাপাবে, কে তার বই বার করে দেবে, কিন্তু সে ছোট হলেও সে ভীষণ সৎ, ভীষণ সততার সঙ্গে সে তার গল্পের কথা কিন্তু নিজের মনে নিজেই বলছে। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। ঠিকই তো, যে মানুষটা নিজে লিখবে, নিজে কষ্ট করে, নিজের সমস্ত চিন্তা দিয়ে লিখবে, নিজের সমস্ত শব্দবন্ধ তৈরি করবে, অথচ সে লেখা নিয়ে অন্য কেউ সেটা পরিবর্তন করে দিয়ে ধন্য ধন্য কুড়োবে, এমন লেখার কোনো প্রয়োজন তপনের নেই। শুধুমাত্র তপনের এখানে তার বিশেষ দৃষ্টিভঙ্গি, বিশেষ সততা, তার মধ্যে যে সরলতা, এগুলোরই প্রকাশ পাচ্ছে। যে এমন লেখার মধ্যে যে অপমান আছে সেটা অন্য কোনো কিছুর মধ্যে নেই। তাই সে এবার থেকে গল্প লিখলে নিজে থেকেই যাবে পত্রিকার সম্পাদকের কাছে ছাপানোর জন্য, যাতে কারোর কাছে এই ধরনের কথা শুনতে না হয়। তাহলে দেখো, গল্পটির নাম যে জ্ঞানচক্ষু, এখানে জ্ঞানচক্ষু নামকরণের সার্থকতা কিভাবে আমরা পাচ্ছি? দুরকমভাবে পাচ্ছি। প্রথম জ্ঞানচক্ষু খুলে গেছিল তপনের কোনটা? যে সে ভেবেছিল যে লেখকরা সাধারণ মানুষের মতোই। এক নম্বর হচ্ছে এখানে তার জ্ঞানচক্ষু খুলেছিল। আর সেকেন্ড টাইম, দ্বিতীয়বার তপনের জ্ঞানচক্ষু খুলল কোথায়? এই যে তার নিজের লেখা এবার থেকে সে নিজেই দেবে। এখানে তার একটা বিশাল তার চিন্তা শক্তির পরিবর্তন হলো, তার সেন্স খুললো, তার বোধ কাজ করলো যে এইভাবেই তাকে এবার কাজটা করতে হবে। এইবার হচ্ছে তার দ্বিতীয়বার জ্ঞানচক্ষুর প্রকাশ, তার নিজের বোধের প্রকাশ, নিজের অন্তরের দৃষ্টির প্রকাশ, যেটা কিন্তু তপনের এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই খুলে গেল। তাহলে এই জ্ঞানচক্ষু গল্পটি পড়ে আমরা বুঝলাম যে মাত্র দুবারই কিন্তু তপনের জ্ঞানচক্ষু খুলেছে, এবং কিভাবে সেটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিলাম। এই গল্পটা তোমরা নিজেরা খুব সুন্দর করে পড়বে এবং ভিডিওটি দেখবে, বোঝার চেষ্টা করবে।